আমার স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞানের 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ পরমাণু, অণু এবং রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারটি নিয়ে বিশদে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি নিয়ে বিশদে আলোচনা করার আগে আমাদের যেটা জানার খুব দরকার তা হলো চিহ্ন এবং সংকেত। চিহ্ন বলতে কি বোঝায়? চিহ্ন বলতে বোঝায় যার সাহায্যে একটি মৌলের পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায় তাকে বলা হয় চিহ্ন। অর্থাৎ ও ও বলতে কি বোঝায় না, অক্সিজেনের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায়। যেমন এন এন বলতে আমরা কি বুঝি না, নাইট্রোজেনের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায়। এফ বলতে ফ্লোরিনের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায়। সি সি বলতে কার্বনের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায়। পি পি বলতে ফসফরাসের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করা যায়। তাই যে ও এন এফ সি পি এগুলো কি হলো? এগুলো হলো মৌলের চিহ্ন বা সিম্বল। এগুলো সিম্বল, SYMBOL সিম্বল। এরপর আসছে আমরা সংকেত বা ফর্মুলা। সংকেত কি না, সংকেত যার সাহায্যে একটি মৌল বা যৌগের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করা যায় তাকে বলা হয় সংকেত। তাহলে কি বললাম? যার সাহায্যে একটি মৌল বা যৌগের একটি অণুকে সংক্ষেপে প্রকাশ করা যায় তাকে বলা হয় সংকেত। যেমন অক্সিজেনের সংকেত কি হবে? O2, এটা হলো অক্সিজেনের সংকেত। নাইট্রোজেনের সংকেত কি হবে? N2, এটা হলো নাইট্রোজেনের সংকেত। অর্থাৎ নাইট্রোজেনের একটি অণুতে দুটি নাইট্রোজেনের পরমাণু রয়েছে, তাই নাইট্রোজেনের ডান দিকে নিচের দিকে 2 লেখা হয়েছে। অক্সিজেনের ডান দিকে নিচে 2 লেখা হয়েছে, মানে কি অক্সিজেনের একটি অণুতে অক্সিজেনের দুটি পরমাণু রয়েছে। এরপর ধরো আমরা একটা যৌগিক অণু লিখছি বা যৌগের অণু লিখছি H2O। H2O বলতে কি জলের একটি অণুকে বোঝায়। অর্থাৎ জল এই অণুটিতে কি কি রয়েছে না, হাইড্রোজেনের দুটি পরমাণু রয়েছে, অক্সিজেনের একটি পরমাণু রয়েছে, তাই জল একটি যৌগিক অণু। NH3 বা অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে কি কি রয়েছে না, অ্যামোনিয়াতে দেখতে পাচ্ছ তোমরা স্পষ্টতই নাইট্রোজেনের একটি পরমাণু হয় CO2, যাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে একটি কার্বন পরমাণু এবং দুটি অক্সিজেন পরমাণু রয়েছে। যেহেতু এই সমস্ত অণুগুলো এক বা একাধিক মৌলিক পরমাণু রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে সৃষ্টি হয়েছে, তাই এই সমস্ত অণুগুলিকে আমরা কি বলবো? যৌগিক অণু বা যৌগিক পদার্থের অণু। আজকে আমরা আলোচনা করব একটি মৌলের পরমাণুর গঠন নিয়ে। এই পরমাণুর গঠন জানতে হলে আমাদেরকে জানা দরকার যে পরমাণুর মূলত দুটি অংশ আছে, একটি হচ্ছে নিউক্লিয়াস, একটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো পরমাণুর একটি খুব ছোট্ট জায়গা, একেবারে ছোট্ট জায়গা, যেখানে পরমাণুর প্রায় সমস্ত ভর সঞ্চিত থাকে। একটি ছোট্ট জায়গা যেখানে পরমাণুর প্রায় সমস্ত ভর সঞ্চিত অবস্থায় থাকে তাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পরমাণু কি কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং ইলেকট্রন। তাহলে কি বললাম? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন কণা এবং নিউট্রন কণা। তাহলে আমি আবারও রিপিট করছি, একটি পরমাণু নিউক্লিয়াসে যে দুটি কণা থাকে সেগুলি কি হলো? সেগুলি হলো প্রোটন এবং নিউট্রন, যাদের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় পরমাণুর গঠন। এটা তোমরা ভালো করে মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। তো পরমাণুর মূলত দুটি অংশ আছে, একটি হচ্ছে নিউক্লিয়াস আর একটি হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো পরমাণুর একটি
ছোট্ট স্থান বা একটি খুব ছোট্ট জায়গা যেখানে পরমাণুর সমস্ত ভর সঞ্চিত থাকে। অর্থাৎ যে ছোট্ট জায়গাটির মধ্যে পরমাণু প্রায় সমস্ত ভর থাকে বা অবস্থান করে তাকে বলা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর দুটি কণা থাকে, একটি হলো প্রোটন এবং নিউট্রন। তাহলে কি বললাম, নিউক্লিয়াসের মধ্যে যে দুটি কণা থাকে সেগুলোর মধ্যে একটি হলো প্রোটন আর একটি হলো নিউট্রন। প্রোটনের চার্জ প্লাস এবং নিউট্রনের কোনো চার্জ নেই, বা এটি হচ্ছে নিউট্রাল বা আধানবিহীন। এরপর আসছি এর বাইরে, পরমাণু নিউক্লিয়াসের বাইরে কি থাকে না, ইলেকট্রন থাকে। এই কক্ষপথে যে পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই পথগুলিকে আমরা বলবো ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর। তাহলে কি বললাম না, নিউক্লিয়াসের বাইরে যে বিশেষ বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই বিশেষ বৃত্তাকার পথকে বলা হয় কি, নিউক্লিয়াসের শক্তি স্তর। বা আরেকবার বলছি, পরমাণু নিউক্লিয়াসের বাইরে যে বিশেষ গোলাকার পথ, যে পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে, সেই বৃত্তাকার পথকে বলা হয় ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর। যেমন নিউক্লিয়াসের বাইরে একেবারে প্রথমে যে কক্ষপথটি আছে তাকে বলা হবে কে কক্ষপথ বা 1 নম্বর কক্ষপথ। এর পরের যে কক্ষপথটি আছে তাকে বলা হবে এল কক্ষপথ বা 2 নম্বর কক্ষপথ। তো কে এল এম এন ও পি কিউ এরকম 7টি মোট কক্ষপথ হতে পারে। কে এল এম এন ও পি কিউ অর্থাৎ 1 2 3 4 5 6 7 করে পরপর 7টি সর্বোচ্চ কক্ষপথ হতে পারে, যে কক্ষপথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারদিকে ঘুরতে থাকে। এরপর আমরা শিখে নেব পারমাণবিক সংখ্যা কি এবং ভর সংখ্যা কি। এখানে দেখতে পাচ্ছ যে এই মৌলটির নিউক্লিয়াসে মোট 6টি প্রোটন রয়েছে। অর্থাৎ একটি মৌলের পরমাণু নিউক্লিয়াসে মোট একটি মৌলের নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে বলা হয় মৌলটির পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এই মৌলটির পারমাণবিক সংখ্যা হবে কত? 6, যেহেতু মৌলটির নিউক্লিয়াসে 6টি প্রোটন রয়েছে। তাহলে ভর সংখ্যা কি? ভর সংখ্যা হবে একটি মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ 6 যুক্ত 6 সমান 12, এটাকে বলা হবে ভর সংখ্যা। তাহলে কি বললাম, একটি মৌলের পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় মৌলটির ভর সংখ্যা। যেমন এই মৌলটির ভর সংখ্যা কত? 12। এই মৌলটির পারমাণবিক সংখ্যা কত? 6। তো যার ভর সংখ্যা 12 এবং পারমাণবিক সংখ্যা 6, সেই মৌলটি অ্যাকচুয়ালি হচ্ছে না কার্বন। তার ভর সংখ্যা 12 এবং পারমাণবিক সংখ্যা 6। এরপর তোমরা জেনে রেখো এবং মন দিয়ে তোমরা শোনো কি না, মৌলটার নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকবে, অর্থাৎ একটি মৌলের পরমাণু নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত যতগুলি প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ঠিক সমসংখ্যক ইলেকট্রন থাকবে। যেহেতু নিউক্লিয়াসে 6টি প্রোটন রয়েছে, তাই ইলেকট্রন সংখ্যা এখানে কটি হবে? 6টি। ইলেকট্রন সংখ্যা হবে 6টি। এই 6টি ইলেকট্রনকে আমরা কিভাবে এই কক্ষপথে সাজাবো দেখো না। 1 নম্বর কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে, তাই কে অর্থাৎ 1 নম্বর কক্ষপথে আমরা 2টি ইলেকট্রন লিখলাম 1 2। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? আর 4টি ইলেকট্রন থাকছে। এর পরের কক্ষপথ অর্থাৎ এল কক্ষপথে এই 4টি ইলেকট্রন থাকবে 1 2
3 4, এটা একটা ইলেকট্রন, এটা একটা, এইটা একটা, এইটা একটা। তাহলে আমরা দেখলাম যে 1 নম্বর কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং 2 নম্বরে 4টি ইলেকট্রন আছে। 4 যুক্ত 2 সমান 6টি ইলেকট্রন। যেহেতু নিউক্লিয়াসে 6টি প্রোটন রয়েছে, তাই নিউক্লিয়াসের বাইরে মোট 6টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ একটি পরমাণু নিউক্লিয়াসে যতগুলি, যেহেতু প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা হচ্ছে, তাই একটি পরমাণু নিস্তড়িত হয়। তার কারণ নিউক্লিয়াসে উপস্থিত পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান নিউক্লিয়াসের বাইরে নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আধানকে প্রশমিত করে দেয়। নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক আধানযুক্ত প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক তত সংখ্যক ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন থাকে। এই ধনাত্মক আধান এবং সমপরিমাণ ঋণাত্মক আধান পরস্পরকে প্রশমিত বা নিউট্রালাইজ করে দেয়। তাই একটি পরমাণু সবসময় কি হয়? নিস্তড়িত হয়। তো এখন আমরা শিখে নেব একটি মৌলের পরমাণুর একটি শক্তি স্তরে বা একটি কক্ষে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে। সর্বাধিক যতগুলো ইলেকট্রন থাকতে পারে সেই সূত্রটি হচ্ছে 2 × n², যেখানে nটা হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 6 বা 7 যে কোনো হতে পারে। তাহলে তোমরা একটা প্রশ্ন উত্তর দাও তো, যে কোনো একটি মৌলের 3 নম্বর কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকবে? না, 3 নম্বর কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকবে 2 × n²। 2 ইন্টু এখানে nটা কি হবে? এখানে nটা হচ্ছে 3 হবে, মানে 3 এর বর্গ। 2 × 3 × 9 18টা। অর্থাৎ একটি মৌলের 3 নম্বর শক্তি স্তরে সর্বাধিক 18টা ইলেকট্রন থাকতে পারে। সর্বাধিক 18টা মানে 18টার চেয়ে বেশি থাকতে পারে না, কিন্তু 18টার চেয়ে কম থাকতে পারে। এইটা মাথায় রাখতে হবে যে সর্বাধিক যতগুলো থাকতে পারে তার চেয়ে কমও থাকতে পারে, কিন্তু তার চেয়ে বেশি থাকতে পারে না। এখন আমরা আলোচনা করব আয়ন সম্বন্ধে। আয়নকে 2 ভাগে ভাগ করা যায়, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো আয়ন কি? না, একটি মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করলে যেটা উৎপন্ন হয় তাকে বলা হয় আয়ন। যখন একটি মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তখন যা উৎপন্ন হয় তাকে বলা হয় ক্যাটায়ন। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করলে উৎপন্ন হয় Na+ আয়ন। একটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এখানে একটি প্লাস চিহ্ন হয়েছে। ধরো ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করবে, তাই ম্যাগনেসিয়াম আয়নের সংকেত হবে Mg2+। অর্থাৎ যে সমস্ত আয়নের আধান ধনাত্মক বা পজিটিভ, যে সমস্ত আয়নের আধান ধনাত্মক বা পজিটিভ তাদেরকে আমরা বলবো কি? ক্যাটায়ন। আবার যে সমস্ত আয়নের আধান ঋণাত্মক বা নেগেটিভ তাদেরকে বলা হবে কি? না, অ্যানায়ন। যেমন যে সমস্ত মৌলের পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে এবং তার ফলে কি হয়? তার ফলে যে ঋণাত্মক আধানযুক্ত একটি কণা উৎপন্ন হয় তাকে বলা হয় অ্যানায়ন। যেমন অক্সিজেনের একটি পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করলে কি উৎপন্ন হবে? O2-। অর্থাৎ এখানে 2 একক নেগেটিভ চার্জ রয়েছে, যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, যেহেতু অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। আবার নাইট্রোজেন 3টি ইলেকট্রন গ্রহণ করলে কি হবে? নাইট্রাইড আয়ন, যার সংকেত হবে N3-। যেহেতু নাইট্রোজেনের একটি পরমাণু 3 একক নেগেটিভ চার্জ গ্রহণ করেছে, 3টি ইলেকট্রন গ্রহণ করেছে, তাই নাইট্রাইড আয়নের সংকেত হবে N3-। অর্থাৎ নাইট্রাইড আয়নের আধান 3 একক নেগেটিভ চার্জ। এরপর আসছি আমরা মূলক সম্বন্ধে। মূলক কি?
যখন এক বা একাধিক পরমাণু জোটবদ্ধ অবস্থায় থাকে এবং যার একটি আধান থাকে, সে আধানটা হতে পারে পজিটিভ আধান বা নেগেটিভ আধান। অর্থাৎ জোটবদ্ধ এক বা একাধিক পরমাণু যদি চার্জ যুক্ত হয় বা আধান যুক্ত হয়, তখন ওই জোটবদ্ধ পরমাণুকে আমরা বলবো কি, মূলক। যেমন ধরো হাইড্রক্সিল মূলক OH মাইনাস, এখানে তো অক্সিজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে এবং যার আধান হচ্ছে এক একক ঋণাত্মক আধান। যেমন ধরো কার্বনেট মূলক CO3 মাইনাস, অর্থাৎ এখানে 2 একক নেগেটিভ চার্জ আছে। যেমন ধরো অ্যামোনিয়াম মূলক NH4+1, অর্থাৎ অ্যামোনিয়াম মূলকে 1 একক পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান আছে। যেমন ধরো ফসফেট মূলক PO4 3-, অর্থাৎ ফসফেট মূলকে 3 একক ঋণাত্মক আধান রয়েছে। তাহলে কি বললাম, মূলক কি না, এক বা একাধিক পরমাণু যখন জোটবদ্ধ অবস্থায় থাকে এবং যার একটি আধান থাকে, সে আধানটা হতে পারে ঋণাত্মক আধান অথবা হতে পারে সেটি ধনাত্মক আধান। সেই আধানযুক্ত এক বা একাধিক পরমাণু জোটবদ্ধ অবস্থাকে বলা হয় কি, মূলক। তো এরপর আমরা শিখে নেব একটি মৌল বা একটি আয়নের ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম 2311, অর্থাৎ সোডিয়ামের ভর সংখ্যাটা উপরে লেখা হয়, ভর সংখ্যা 23 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। আমরা জানি যে পারমাণবিক সংখ্যা সমান নিউক্লিয়াসের বাইরে তত সংখ্যক ইলেকট্রন থাকে 11। যেহেতু সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাই নিউক্লিয়াসের বাইরে মোট 11টি ইলেকট্রন থাকবে, যার মধ্যে 1 নম্বর কক্ষপথে থাকবে 2টি ইলেকট্রন। তারপর হচ্ছে 2 নম্বর কক্ষপথে থাকবে 8টি ইলেকট্রন। এখন হচ্ছে 11 থেকে 8 যুক্ত 2 10 বিয়োগ করলে থাকছে আর 1টি ইলেকট্রন, তাহলে হচ্ছে 3 নম্বরে থাকছে 1টি ইলেকট্রন। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে 2 নম্বর কক্ষপথে কেন 8টি ইলেকট্রন রয়েছে। তার কারণ আমরা জানি একটি কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা সূত্র 2n²। তাহলে 2 ইন্টু, যেহেতু মানে যে এখানে nটা কত হবে, nটা হবে 2, 2 এর বর্গ, 2 এ 4, 2 এ 8টি ইলেকট্রন। তাই সোডিয়ামের 2 নম্বর কক্ষপথে 8টি ইলেকট্রন রয়েছে। এরপর যখন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন বর্জন করছে, তখন সোডিয়ামের একটি ক্যাটায়ন উৎপন্ন হচ্ছে। যেহেতু এখানে একটি ইলেকট্রন কম হচ্ছে, তাই এর ইলেকট্রন বিন্যাস হবে 2-8, অর্থাৎ 1 নম্বরে আছে 2টি ইলেকট্রন এবং 2 নম্বর কক্ষপথে আছে 8টি ইলেকট্রন। তাহলে সোডিয়াম পরমাণু এবং সোডিয়াম ক্যাটায়নের, তাহলে সোডিয়াম এবং সোডিয়াম ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস কি হবে। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস দেখো, সোডিয়ামের 11টি কি আছে, 11টি প্রোটন আছে নিউক্লিয়াসে। তাহলে হচ্ছে নিউট্রন সংখ্যা কি হবে, নিউট্রন সংখ্যা ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে 12টি নিউট্রন হচ্ছে, তাহলে 12টি নিউট্রন। ইলেকট্রন আছে কতগুলো না, 1 নম্বরে আছে 2টো ইলেকট্রন, 1 নম্বরে আছে 2টো ইলেকট্রন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে মানে 2 নম্বর কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, এবং 3 নম্বর কক্ষপথে আছে 1টি ইলেকট্রন। এটা হলো সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম 2311 এর ইলেকট্রন বিন্যাস। এবার সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস কি হবে, 1 নম্বরে আছে 2টো ইলেকট্রন এবং 2 নম্বর বা সর্ববহিস্থ কক্ষপথে আছে 8টি ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসে কি হবে না, 11টি প্রোটন এবং 12টি
নিউট্রন, এটা হচ্ছে ভর সংখ্যা। 1 নম্বরে আছে দুটো ইলেকট্রন, 1 2, এবং 2 নম্বর কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে সোডিয়াম ক্যাটায়ন বা সোডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস। তো আজ এই পর্যন্ত। এর পরের দিন এই চ্যাপ্টারের বাকি অংশটুকু আলোচনা করব।